নিশুতি রাতের গেস্ট হাউস। ভূতের কাহিনী শোনার জন্য আপনাকে সালাম ও স্বাগত। আমাদের চ্যানেলটির সাথে থাকতে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার জন্য আপনাকে ধন্যবাদ। যাই হোক, ভূতের কাহিনীটি শুরু করা যাক। শহরের যান্ত্রিকতা আর ব্যক্তিগত জীবনের এক বড় ধাক্কা সামলাতে অয়ন ঠিক করল সে কয়েকদিনের জন্য নিরুদ্দেশ হয়ে যাবে। পেশায় ফ্রিল্যান্স ফটোগ্রাফার অয়ন সবসময়ই একটু অফবিট জায়গা পছন্দ করে। ইন্টারনেটে খুঁজতে খুঁজতে সে হদিশ পেল উত্তরবঙ্গের এক প্রত্যন্ত অঞ্চলের গেস্ট হাউসের, মায়াবন গেস্ট হাউস। অদ্ভুত ব্যাপার হলো, গুগলে এই জায়গার কোনো রিভিউ নেই, শুধু একটা আবছা ছবি আর বুকিং নাম্বার দেওয়া। অয়ন যখন কুয়াশাডাঙ্গার স্টেশনে নামল তখন ঘড়িতে বিকেল 5:30, কিন্তু অদ্ভুতভাবে মনে হচ্ছে রাত নেমে এসেছে। স্টেশনে কোনো কুলি নেই, এমনকি চা বিক্রেতাও নেই। শুধু একজন ঝাপসা অবয়বের লোক ভাঙা গলায় জিজ্ঞেস করল, গেস্ট হাউসে যাবেন? ওই রাস্তা ধরে সোজা হেঁটে যান, কেউ নিতে আসবে না। ব্যাগ কাঁধে অয়ন হাঁটতে শুরু করল। রাস্তার দুপাশে বড় বড় দেবদারু গাছ। কুয়াশা এত ঘন যে টর্চের আলো খুব বেশি দূর যাচ্ছে না। প্রায় আধ ঘন্টা হাঁটার পর সে দেখতে পেল বিশাল আকারের এক লোহার গেট। গেটের ভেতরে বাগানটা আগাছায় ভরা। বাগানের মাঝখানে দাঁড়িয়ে আছে বিশাল এক পুরনো আমলের দোতলা বাংলো। বাড়িটার জানলার কাঁচগুলো নীলচে আলোয় জ্বলজ্বল করছে। অয়ন অবাক হয়ে ভাবল, কুয়াশাডাঙ্গার মতো জায়গায় এত আধুনিক নীল আলো এলো কোত্থেকে? সে কলিং বেল টিপতেই দরজাটা ক্যাচক্যাচ শব্দে খুলে গেল। সামনে দাঁড়িয়ে এক দীর্ঘদেহী মহিলা, পরনে ধবধবে সাদা শাড়ি, কিন্তু মুখটা ছায়ায় ঢাকা। স্বাগতম অয়নবাবু, মহিলাটি বলল। অয়ন চমকে উঠল, সে তো নিজের নাম কাউকে বলেনি। আপনি আমার নাম জানলেন কি করে? অয়নের গলায় কিছুটা অস্বস্তি। মহিলাটি ম্লান হাসলেন, তার ঠোঁটের কোণে অদ্ভুত এক শীতলতা। এখানে যারা আসে তাদের নাম আগে থেকেই খাতায় লেখা হয়ে যায়। আসুন, আপনার ঘর তৈরি। অয়নকে দোতলার 104 নম্বর ঘরে নিয়ে যাওয়া হলো। ঘরটা বেশ বড়, কিন্তু সারা ঘর থেকে কেমন যেন ভিজে মাটির গন্ধ আসছে। মহিলাটি ঘর থেকে বেরিয়ে যাওয়ার সময় অদ্ভুত এক সতর্ক বার্তা দিয়ে গেলেন। রাত 12টার পর জানলা দিয়ে বাইরের বাগানের দিকে তাকাবেন না, আর নীল আলো দেখলে চোখ বন্ধ করে নেবেন। অয়ন ভাবল এটা হয়তো স্থানীয় কোনো অন্ধবিশ্বাস। সে ফ্রেশ হয়ে জানলার পর্দা সরাতেই দেখল বাগানের ঠিক মাঝখানে একটি ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে। মূর্তিটির হাত থেকে ফোঁটায় ফোঁটায় কিছু একটা পড়ছে, যা মাটির সংস্পর্শে আসতেই নীল রঙে জ্বলে উঠছে। ঠিক তখনই অয়নের ফোনের নেটওয়ার্ক চলে গেল, আর ব্যাটারি মুহূর্তের মধ্যে 100% থেকে 5%-এ নেমে এলো। ঘড়ির কাঁটা 12টার দিকে এগোচ্ছে। হঠাৎ বাইরের সেই নীল আলোটা জানলার কাঁচ ভেদ করে ঘরের ভেতরে ঢুকতে শুরু করল। অয়নের মনে পড়ল সেই মহিলার সতর্কবার্তার কথা, নীল আলো দেখলে চোখ বন্ধ করে নেবেন। কিন্তু সে যেন এক ঘোরের মধ্যে। নীল আলোটা চোখের সামনে দপদপ করছে, আর সেই সাথে তার মাথার ভেতর একটা ঝিনঝিন শব্দ হচ্ছে। জানলার বাইরে সেই ছায়া মূর্তিটা এখন স্পষ্ট হচ্ছে। সেটা কোনো মানুষের মূর্তি নয়, বরং একটা দীর্ঘকায় কঙ্কালসার হাত। হাতটার প্রতিটি আঙুল অস্বাভাবিক লম্বা, আর নখগুলো যেন ধারালো ছোরা।
ঠিক তখনই ঘরের ভেতর নীল আলোয় স্পষ্ট দেখা গেল, আয়নার ওপর নয়, সরাসরি দেয়ালের প্লাস্টারে রক্তবর্ণে লেখা, যে জীবন নয় অভিশপ্ত হয়, এই গেস্ট হাউস হলো হয়। যেই চোখ চায় মায়াবটুলতাকে রমলার পাতায়, সকল জীব খেয়েই আনিসন তার অকাল মাঝ। অয়ন বাক্যগুলোর অর্থ বোঝার চেষ্টা করল। মায়াবটুলতা, রমলার পাতা, আনিসন তার অকাল মাঝ, এগুলো কিসের ইঙ্গিত? লেখাটার ভাষা অদ্ভুত, যেন বহু বছর আগের কোনো অজানা উপভাষা। কিন্তু সকল জীব খেয়েই কথাটা তাকে আতঙ্কিত করে তুলল। বাইরের নীল আলোটা এখন ঘরের ভেতরে আরো বেশি করে ঢুকছে। অয়ন দেখতে পেল নীল আলোর সাথে সাথে ছোট ছোট কালো পোকা ঘরের ভেতরে প্রবেশ করছে। পোকাগুলো হামাগুড়ি দিয়ে তার বিছানার দিকে আসছে। পোকাগুলো সাধারণ পোকা নয়, তাদের গায়ে নীল আভা, আর চোখগুলো থেকে যেন আলো বের হচ্ছে। অয়নের দম বন্ধ হয়ে আসছে। সে বিছানা থেকে লাফিয়ে উঠে দরজার দিকে দৌড় দিল, কিন্তু দরজাটা ভেতর থেকে তালা দেওয়া। সে তালাটা খোলার চেষ্টা করতেই দেখল তালাটা মরচে ধরা, বহু পুরনো, কিন্তু তার হাতে যেন জং লেগে যাচ্ছে। ঠিক তখনই পেছন থেকে একটা শীতল কণ্ঠস্বর ভেসে এলো, পালানোর চেষ্টা করছো অয়নবাবু? এখানে যারা আসে তারা সবাই নিজের ইচ্ছা পূরণ করার জন্য আসে। তুমি কি চাও? তুমিও কি তোমার ফেলে আসা জীবন ভুলে নতুন করে শুরু করতে চাও? অয়ন পেছন ফিরে তাকালো। ঘরের কোণে একটা পুরনো আরাম কেদারা নড়ছে। সেই আরাম কেদারায় বসে আছে সেই দীর্ঘদেহী মহিলা। তার মুখটা এবার পরিষ্কার, চোখের জায়গায় দুটো কালো গর্ত, আর ঠোঁট দুটো বীভৎসভাবে হাসছে। সে থাম্বনেলের সেই ভয়ঙ্কর নারী মূর্তির মতোই দেখতে। তুমি কে? অয়ন ভয়ে কাঁপতে কাঁপতে বলল, আমি মায়াবতী। মহিলাটি ফিসফিস করে বললেন, এই গেস্ট হাউসের রানী। আর এই গেস্ট হাউসটা আসলে একটা ফাঁদ। এখানে যারা আসে তারা জীবিত অবস্থায় ফেরে না, তাদের জীবন আমি শুষে নিই। মায়াবতীর কথা শেষ না হতেই সেই কালো পোকাগুলো অয়নের পায়ে কামড় বসালো। সে যন্ত্রণায় চিৎকার করে উঠল। তার মনে হলো তার শরীরের রক্ত শীতল হয়ে যাচ্ছে। মায়াবতী আরাম কেদারা থেকে উঠে অয়নের দিকে এগোচ্ছেন। তার নখগুলো এখন অস্বাভাবিক লম্বা হয়ে গেছে। অয়ন দেখল তার ঘরের জানলার বাইরে এখন আর সেই কঙ্কালসার হাতটি নেই। তার বদলে সেই রহস্যময় ছায়ামূর্তিটি দাঁড়িয়ে আছে, থাম্বনেলের পেছনের সেই অবয়বটির মতো। সে এবার সরাসরি অয়নের দিকে তাকিয়ে আছে। মায়াবতী যখন অয়নের দিকে হাত বাড়ালো, তখন তার লম্বা নখগুলো থেকে কালচে এক ধরনের তরল চুইয়ে মেঝেতে পড়ছিল। অয়ন বুঝতে পারল দেওয়ালে লেখা সেই অভিশপ্ত বাক্যগুলোর মানে কি। এই গেস্ট হাউস কোনো থাকার জায়গা নয়, এটি একটি জীবন্ত ভক্ষক। রমলার পাতা, রমলার পাতা কোথায়? অয়ন অস্ফুট স্বরে বলল। দেওয়ালে লেখা সেই অদ্ভুত শব্দগুলোই হয়তো তার বাঁচার পথ।
মায়াবতী থমকে গেল। তার লাল চোখ দুটো রাগে ধকধক করে উঠল। কে শিখিয়েছে তোকে এই নাম? ওই ছায়া যে জানলার ওপারে দাঁড়িয়ে তোর মুক্তি দেখছে? মায়াবতী জানলার দিকে ইশারা করল। অয়ন দেখল জানলার ওপারে সেই রহস্যময় অবয়বটি এখন আরো স্পষ্ট। তার কোনো নির্দিষ্ট মুখ নেই, কিন্তু তার শরীর থেকে এক ধরনের রূপালি আভা বের হচ্ছে, যা মায়াবতীর নীল আলোকে বাধা দিচ্ছে। সেই অবয়বটি হঠাৎ তার হাত তুলল। অয়ন দেখল তার হাতের তালুতে একটি অদ্ভুত গাছের পাতা, রমলার পাতা। ওটা নে অয়ন, একটা কণ্ঠস্বর তার মস্তিষ্কের ভেতরে প্রতিধ্বনিত হলো। অয়ন বুঝতে পারল তাকে জানলা পর্যন্ত পৌঁছাতে হবে, কিন্তু মেঝে ভর্তি সেই নীল বিষাক্ত পোকা। অয়ন আর দেরি করল না। সে গায়ের সমস্ত শক্তি জড়ো করে বিছানার চাদরটা দিয়ে পোকাগুলোকে ঝেড়ে ফেলার চেষ্টা করল এবং জানলার দিকে এক বিশাল লাফ দিল। মায়াবতী এক বিকট চিৎকার করে অয়নকে ধরার জন্য ঝাঁপিয়ে পড়ল, কিন্তু তার নখ অয়নের পিঠের চামড়া সামান্য ছিঁড়ে দিয়ে জানলার গ্রিল আটকে গেল। অয়ন জানলা দিয়ে হাত বাড়িয়ে সেই রূপালি ছায়ার থেকে পাতাটি টেনে নিল। পাতাটি স্পর্শ করা মাত্রই অয়নের শরীরে এক বিদ্যুৎ খেলে গেল। তার পা থেকে সেই শীতলতা কর্পূরের মতো উড়ে গেল। নীল পোকাগুলো যন্ত্রণায় ছটপট করে মরতে শুরু করল। না! মায়াবতীর শরীর থেকে ধোঁয়া বের হতে শুরু করল। সে অয়নের থেকে দূরে সরে গেল। তুই জানিস না তুই কি করলি? ওই পাতা তোকে বাঁচাবে না, ওটা তোকে এক অনন্ত গোলক ধাঁধায় নিয়ে যাবে। হঠাৎ ঘরের দরজাটি সশব্দে খুলে গেল, কিন্তু দরজার ওপালে কোনো বারান্দা নেই। সেখানে কেবল ঘন কুয়াশা আর আদিম এক জঙ্গল। অয়ন দেখল সেই রূপালি ছায়াটি জঙ্গলের ভেতরে মিলিয়ে যাচ্ছে। অয়ন বুঝতে পারল গেস্ট হাউসের ভেতর থাকা মানেই মৃত্যু। সে আর চিন্তা না করে সেই খোলা দরজা দিয়ে কুয়াশার ভেতরে ঝাঁপ দিল। পেছনে মায়াবতীর অট্টহাসি আর গেস্ট হাউসের নীল আলো মিলিয়ে যেতে লাগলো। কিন্তু কুয়াশার ভেতরে পা রাখতেই অয়ন অনুভব করল তার পায়ের নিচে মাটি নেই। সে এক অতল গহ্বরে পড়ে যাচ্ছে, আর তার হাতের সেই রমলার পাতাটি এখন ধীরে ধীরে উজ্জ্বল হয়ে তার পুরো শরীরকে ঢেকে ফেলছে। অয়ন উঠে দাঁড়ালো। সে অনুভব করল তার পিঠের সেই ক্ষতটা আর নেই। মায়াবতীর নখের বিষ যেন ধুয়ে মুছে গেছে। সে টর্চটা জ্বালানোর চেষ্টা করল, কিন্তু সেটা আর কাজ করছে না। রূপালি পাতার আলো অনুসরণ করে সে এগোতে লাগল। কিছু দূর যেতেই সে নিজেকে আবিষ্কার করল এক বিশাল গোল ঘরে। ঘরের প্রতিটি দেওয়ালে মেঝে থেকে ছাদ পর্যন্ত বিশাল সব আয়না বসানো। আয়নাগুলো সাধারণ নয়, সেগুলোর কাঁচের ভেতরে কুয়াশা খেলা করছে। অয়ন অবাক হয়ে দেখল আয়নাগুলোতে তার কোনো প্রতিচ্ছবি পড়ছে না।
তার বদলে প্রতিটি আয়নায় গেস্ট হাউসে আগে আসা বিভিন্ন মানুষের শেষ মুহূর্তের করুণ দৃশ্য ভেসে উঠছে। ওরা সবাই এখানেই আছে অয়ন। সেই পরিচিত কণ্ঠস্বরটি আবার শোনা গেল। অয়ন ঘুরে দাঁড়াল। এবার সেই রূপালী ছায়াটি তার খুব কাছে। অয়ন দেখল ছায়াটির অবয়ব ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে। এটা কোনো অপরিচিত কেউ নয়, এটা হলো অয়নের বড় ভাই অর্ক, যে ৩ বছর আগে ঠিক এভাবেই উত্তরবঙ্গে ফটোগ্রাফি করতে গিয়ে নিখোঁজ হয়ে গিয়েছিল। অর্কদা, তুমি এখানে? অয়ন ডুকরে কেঁদে উঠল। আমি এখন আর মানুষ নেই অয়ন। অর্কের গলার স্বর বাতাসের শোঁ শোঁ শব্দের মতো শোনাল। মায়াবতী আমার জীবনী শক্তি শুষে নিয়ে আমাকে এই আয়নার ঘরের পাহারাদার বানিয়ে রেখেছে। এই ঘরটা হলো গেস্ট হাউসের পাকস্থলী। এখানে সবার স্মৃতি হজম করা হয়। অয়ন দেখল একটি আয়নায় তার নিজের বাবা মায়ের ছবি ভেসে উঠছে। তারা অয়নের জন্য কাঁদছেন। অর্ক বলল, মায়াবতী তোর স্মৃতিগুলো দখল করার জন্য নীল বিষ ব্যবহার করেছিল, কিন্তু এই রমলার পাতা তোকে রক্ষা করেছে। তবে সাবধানে থাকিস, এই ঘরের আয়নাগুলো থেকে এখন জীবন্ত প্রতিচ্ছবি বেরোবে। কথাটা শেষ হতে না হতেই একটি আয়না থেকে এক বীভৎস শব্দ হলো। অয়ন দেখল একটি আয়না থেকে ঠিক তার মতোই দেখতে একজন মানুষ বেরিয়ে আসছে, কিন্তু তার চোখ দুটো আগুনের মতো লাল আর তার নখগুলো মায়াবতীর মতোই লম্বা। এটা তোর অশুভ অংশ, অর্ক সতর্ক করল। একে যদি তুই হারাতে না পারিস তবে তুইও এই আয়নার ভেতরে চিরতরে বন্দী হয়ে যাবি। ওকে মারার কোনো অস্ত্র নেই। একমাত্র উপায় হলো তোর মনের পবিত্রতা দিয়ে আয়নাটাকে ভেঙে ফেলা। সেই অশুভ অয়নটা অট্টহাসি দিয়ে আরিয়ানের দিকে ধেয়ে এলো। তার নখ দিয়ে সে অয়নের বুক চিরে ফেলার জন্য হাত বাড়ালো। অয়ন পিছিয়ে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকিয়ে দিল। সে বুঝতে পারল এটা শারীরিক লড়াই নয়, এটা মানসিক যুদ্ধ। অয়ন চোখ বন্ধ করে তার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলোর কথা ভাবতে লাগল। তার মায়ের হাতের স্পর্শ, অর্কদার সাথে কাটানো সেই শৈশব। সাথে সাথে তার হাতের রমলার পাতাটি আরও উজ্জ্বল হয়ে উঠল। সেই উজ্জ্বলতা সহ্য করতে না পেরে অশুভ অয়নটি চিৎকার করে ধোঁয়ায় পরিণত হতে লাগল। ঝন ঝন এক তীব্র শব্দে ঘরটির সব আয়না একসাথে ভেঙে চুরমার হয়ে গেল। অয়ন, পালিয়ে যা! অর্ক আর্তনাদ করে উঠল। আয়নাগুলো ভাঙায় মায়াবতীর পাকস্থলী ফেটে গেছে, কিন্তু এখন সে তার আসল রূপে আসবে। সে আর গেস্ট হাউসের ভেতরে সীমাবদ্ধ নেই। অয়ন দেখল মেঝের সেই নীল ধোঁয়াগুলো জমাট বেঁধে এক বিশাল আকৃতি ধারণ করছে। সেটা আর সেই মহিলা বা মায়াবতী নয়, বরং থাম্বনেইলের সেই ছায়ামূর্তির মতো এক দানবীয় অবয়ব। তার কোনো নির্দিষ্ট অবয়ব নেই, কেবল একজোড়া জ্বলন্ত লাল চোখ আর অসংখ্য কিলবিল করা কালো হাত। অয়ন অর্কদার হাত ধরার চেষ্টা করল, কিন্তু তার হাত অর্কদার শরীরের ভেতর দিয়ে গলে গেল। আমি তোমাকে ছাড়া যাব না অর্কদা। আমার সময় শেষ অয়ন, কিন্তু তোকে যেতে হবে। ওই দেখ, অর্ক ইশারা করল। আয়না ভাঙার পর দেওয়ালের পেছনে এক গোপন সিঁড়ি বেরিয়ে এসেছে। সিঁড়িটা ওপরের দিকে গেছে। অয়ন আর দ্বিধা না করে সিঁড়ি দিয়ে দৌড়াতে শুরু করল। পেছনে সেই নীল ধোঁয়া আর মায়াবতীর গর্জন শোনা যাচ্ছে। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে অয়ন পৌঁছে গেল গেস্ট হাউসের চিলেকোঠায়। চিলেকোঠার ঘরটা অদ্ভুতভাবে সাজানো। সেখানে হাজার হাজার পুরনো ডায়েরি আর ফটোগ্রাফ সাজানো রয়েছে। ঘরের মাঝখানে একটি সেকেলে গ্রামোফোন বাজছে, আর তার পাশে বসে আছেন এক বৃদ্ধ। তার পরনে দামি স্যুট, মাথায় হ্যাট। তিনি খুব মন দিয়ে একটি ছবি দেখছিলেন। আসুন অয়নবাবু, আপনার জন্যেই অপেক্ষা করছিলাম, বৃদ্ধটি শান্ত গলায় বললেন। তিনি যখন মুখ তুললেন, অয়ন দেখল তার মুখটা একদম সাধারণ মানুষের মতো, কিন্তু তার চোখ থেকে টপ টপ করে নীল রঙের জল পড়ছে। আপনি কি এই গেস্ট হাউসের মালিক? অয়ন হাঁপাতে হাঁপাতে জিজ্ঞেস করল।
লোকে আমাকে মিস্টার হ্যামিল্টন বলে ডাকে। বৃদ্ধটি ম্লান হাসলেন। আমি 1890 সালে এই গেস্ট হাউসটা তৈরি করেছিলাম আমার স্ত্রীর জন্য, কিন্তু এই পাহাড়ের মাটি অভিশপ্ত। আমার স্ত্রী মারা যাওয়ার পর সে এই বাড়ির প্রেতাত্মায় পরিণত হয়, যাকে তোমরা মায়াবতী বলে চেনো। আমি তাকে শান্ত রাখতে এই নীল বিষ আর মানুষের স্মৃতির যোগান দিই। অয়ন শিউরে উঠল। তার মানে আপনি নীল বিষ তৈরি করেন? আমি কেবল দাতা। হ্যামিল্টন একটি ডায়েরি অয়নের দিকে এগিয়ে দিলেন। মায়াবতীকে ধ্বংস করার কোনো উপায় নেই, কারণ সে এই বাড়ির ইটের সাথে মিশে আছে, কিন্তু তাকে ঘুম পাড়িয়ে রাখার একটা পথ আছে। ওই গ্রামোফোনে যে সুরটা বাজছে ওটা বন্ধ করলেই মায়াবতী তার শক্তি হারাবে, কিন্তু সমস্যা হলো সুরটা বন্ধ করলে আমিও অদৃশ্য হয়ে যাব এবং এই গেস্ট হাউস ধসে পড়বে। হঠাৎ চিলেকোঠার দরজাটা ভেঙে চুরমার হয়ে গেল। মায়াবতীর সেই দানবীয় ছায়ামূর্তিটি ঘরে প্রবেশ করল। তার লক্ষ্য এখন হ্যামিল্টন নয়, সরাসরি অয়ন। সে জানে অয়নই সেই রমলার পাতা নিয়ে এসেছে, যা তাদের অভিশাপের শেষ চাবিকাঠি। মায়াবতীর ধোঁয়াময় হাতগুলো অয়নের দিকে এগিয়ে আসতে অয়ন দেখল তার হাতের রমলার পাতাটি নিভে আসছে। অর্কদা বলেছিল, মনের পবিত্রতা আর সংকল্পই এই পাতার শক্তি। অয়ন বুঝতে পারল ভয় পেলে চলবে না। গ্রামোফোনটা বন্ধ করো অয়ন, হ্যামিল্টন গর্জন করে উঠলেন। মায়াবতী আমাকে গ্রাস করার আগেই ওটা থামাও। এই সুরই তাকে জাগিয়ে রাখে। অয়ন গ্রামোফোনের দিকে এক পা বাড়াতেই মায়াবতীর ছায়া তার সামনে এক দুর্ভেদ্য দেয়াল তৈরি করল। অয়ন অনুভব করল হাজার হাজার অদৃশ্য সুই তার শরীরে বেঁধছে। মায়াবতীর সেই লাল চোখ দুটো এখন অয়নের চোখের ঠিক সামনে। এক অসহ্য পচা গন্ধ আর হিম শীতল স্রোত তাকে অবশ করে দিচ্ছে। তুই পারবি না অয়ন, মায়াবতীর কণ্ঠস্বর এখন আরিয়ানের মৃত প্রিয়জনদের মতো শোনাচ্ছে। তুই থামলে অর্ক চিরতরে হারিয়ে যাবে। তুই থামলে এই ঘর হবে তোর কবর। অয়ন দমল না। সে তার পকেট থেকে ক্যামেরাটা বের করল। সে জানত মায়াবতীর এই ছায়া শরীর তীব্র আলোর ঝলকানি সহ্য করতে পারে না। সে ক্যামেরার ফ্ল্যাশটা মায়াবতীর চোখের ওপর তাক করে পরপর কয়েকবার বোতাম টিপল। ঝলক ঝলক। তীব্র সাদা আলোয় মায়াবতী আর্তনাদ করে পিছিয়ে গেল। ওই কয়েক সেকেন্ডের সুযোগে অয়ন গ্রামোফোনের কাছে পৌঁছে গেল। গ্রামোফোনের সেই পুরনো রেকর্ডটা ঘুরছে আর তার ওপর দিয়ে সুইটা ঘষ্টে যাচ্ছে। অয়ন হাত বাড়িয়ে সুইটা সরিয়ে নিল। মুহূর্তের মধ্যে পুরো গেস্ট হাউসে এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো। মায়াবতীর ছায়া মূর্তিটি তাসের ঘরের মতো ভেঙে পড়ল। তার শরীর থেকে নীল ধোঁয়া বের হতে হতে তা মাটিতে মিলিয়ে গেল। হ্যামিল্টন সাহেবের শরীরও ধীরে ধীরে স্বচ্ছ হতে শুরু করল। তিনি অয়নের দিকে তাকিয়ে মৃদু হাসলেন। ধন্যবাদ অয়ন, তুমি আমাদের 100 বছরের যন্ত্রণার মুক্তি দিলে। কিন্তু মনে রেখো, এই বাড়িটা ভেঙে পড়ার সময় বেশি নেই। পালাও। হ্যামিল্টন অদৃশ্য হয়ে গেলেন। সাথে সাথে চিলেকোঠার ছাদ মরমর করে ভাঙতে শুরু করল। দেয়ালের ইটগুলো আলগা হয়ে খসে পড়ছে। অয়ন দেখল ঘরের কোণে থাকা সেই ডায়েরিগুলোর স্তূপের নিচে একটি পুরনো ছবি পড়ে আছে। সে ছবিটা তুলে নিল। ওটা ছিল অর্কদার শেষ তোলা ছবি। অয়ন ঘর থেকে বেরিয়ে সেই গোপন সিঁড়ি দিয়ে নিচে নামার চেষ্টা করল, কিন্তু সিঁড়িগুলো এখন আর নেই। সব ভেঙে নিচের তলায় পড়ে গেছে। পুরো গেস্ট হাউসটা এখন তাসের ঘরের মতো ধসে পড়ছে।
অয়ন জানলার দিকে দৌড় দিল। সে দেখল বাগানের সেই নীল আলো এখন ভোরের প্রথম সূর্যালোকে মিলিয়ে যাচ্ছে। অয়ন জানলা দিয়ে নিচের বাগানের ঝোপের ওপর ঝাঁপ দিল। তার চোখের সামনে বিশাল সেই অট্টালিকাটি ধুলোর মেঘ তৈরি করে মাটিতে মিশে গেল। ধুলো একটু পরিষ্কার হতেই অয়ন হতভম্ব হয়ে গেল। যেখানে একটু আগেও এক বিশাল গেস্ট হাউস দাঁড়িয়েছিল, সেখানে এখন কেবল কয়েকটা জং ধরা লোহার রড আর শ্যাওলা ধরা কিছু পুরনো ইটের স্তূপ। মনে হচ্ছে কয়েক দশক আগে এখানে কোনো বাড়ি ছিল, যা বহু বছর আগেই ধ্বংস হয়ে গেছে। তবে আমি গত কয়েক ঘন্টা কোথায় ছিলাম? অয়ন নিজের মনেই বিড়বিড় করল। সে তার হাতের সেই ছবিটার দিকে তাকালো, যেটা সে শেষ মুহূর্তে কুড়িয়ে এনেছিল। অর্কদার তোলা সেই ছবিতে দেখা যাচ্ছে কুয়াশাডাঙ্গা স্টেশনের সেই চেনা প্ল্যাটফর্ম, আর সেখানে দাঁড়িয়ে আছেন স্বয়ং হ্যামিল্টন সাহেব। ছবির পেছনে অর্কদার হাতের লেখায় লেখা, সবাই মৃত, কেবল আমি ছাড়া। অয়ন স্টেশনের দিকে হাঁটা শুরু করল, কিন্তু বনের ভেতরের রাস্তাটা এখন আর আগের মতো নেই। গাছগুলো সব মরা, পাতা শূন্য। কুয়াশাডাঙ্গার সেই মানুষগুলো যাদের সে আসার সময় দেখেছিল, তারা এখন ঝোপের আড়াল থেকে বেরিয়ে আসছে, কিন্তু তাদের চেহারা এখন বিভৎস। কারো চোয়াল ঝলে পড়েছে, কারো চোখের মনি নেই। তারা কোনো কথা বলছে না, কেবল দূর থেকে অয়নকে দেখছে। অয়ন বুঝতে পারল হ্যামিল্টন সাহেবের সেই সুর শুধু মায়াবতীকেই নয়, বরং পুরো গ্রামটাকেই এক মায়ার বাঁধনে আটকে রেখেছিল। সুর বন্ধ হতেই সত্য বেরিয়ে এসেছে। কুয়াশাডাঙ্গা কোনো জনপদ নয়, এটি একটি পরিত্যক্ত প্রেতপুরী। হঠাৎ অয়নের পকেটের সেই রমলার পাতাটি গরম হয়ে উঠল। সে দেখল বনের এক প্রান্তে অর্কদার সেই রূপালী ছায়াটি দাঁড়িয়ে আছে। অর্কদা হাত নেড়ে তাকে ডাকছে। অয়ন দৌড়ে তার কাছে যেতেই দেখল অর্কদার পাশে একটি পুরনো ক্যামেরা ব্যাগ পড়ে আছে। অয়ন, আমার শরীর এই মাটির সাথে মিশে গেছে, কিন্তু আমার ক্যামেরা আর মেমোরি কার্ডে সব প্রমাণ আছে। হ্যামিল্টন সাহেব মানুষ ছিলেন না, তিনি ছিলেন এক অতি প্রাকৃত সংগ্রাহক। তুই এখান থেকে বের হয়ে যা, ট্রেন আসছে। দূরে কু ঝিকঝিক শব্দ শোনা গেল। কুয়াশাডাঙ্গা স্টেশনে একটি ট্রেন ঢুকছে, কিন্তু ট্রেনের আলোটা নীল নয়, হলদেটে, যা বাস্তবের সংকেত। অয়ন অর্কদার ক্যামেরা ব্যাগটা তুলে নিল। সে একবার পেছন ফিরে দেখল, সেই জম্বি সদৃশ্য মৃত মানুষগুলো ধীরে ধীরে মাটির সাথে মিশে যাচ্ছে। কুয়াশাডাঙ্গা তার মায়া গুটিয়ে নিচ্ছে। অয়ন দৌড়ে প্ল্যাটফর্মে গিয়ে উঠল। ট্রেনটা একদম ফাঁকা। সে কামরায় উঠে বসতেই ট্রেনটা চলতে শুরু করল। জানালা দিয়ে তাকিয়ে সে দেখল অর্কদা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে হাত নাড়ছে। অর্কের শরীরটা ধীরে ধীরে ভোরের প্রথম আলোয় মিলিয়ে গেল। অয়ন ব্যাগ খুলে মেমোরি কার্ডটা বের করল। সে জানত না এই কার্ডের ভেতর এমন কিছু আছে যা পুরো পৃথিবীকে চমকে দেবে। পর্ব 8-এর পূর্বাভাস। মেমোরি কার্ডে অর্কদা কি এমন ভিডিও রেকর্ড করেছিলেন? অয়ন কি সুস্থভাবে বাড়ি ফিরতে পারবে, নাকি মায়াবতীর কোনো অংশ এখনো তার সাথে রয়ে গেছে? ল্যাপটপের স্ক্রিনে কয়েকশো ছোট ছোট ভিডিও ফাইল ভেসে উঠল। অয়ন একদম শেষের ফাইলটা প্লে করল। ভিডিওর তারিখ দেখাচ্ছে 3 বছর আগের। স্ক্রিনে অর্কদাকে দেখা যাচ্ছে। সে কোনো একটা গুহার মতো জায়গায় লুকিয়ে আছে, ফিসফিস করে কথা বলছে। অর্কর মুখটা ভয়ে ফ্যাকাশে। সে ক্যামেরার দিকে তাকিয়ে বলছে, অয়ন, যদি কোনোদিন তুই এই ফুটেজ দেখিস, জানবি কুয়াশাডাঙ্গা কোনো কাকতালীয় অভিশাপ নয়। হ্যামিল্টন সাহেব নীল বিষের ব্যবসা করছেন। তিনি মানুষের মস্তিষ্ক থেকে স্মৃতি বের করে তা নীল তরলে রূপান্তর করেন এবং তা পাচার করেন
অন্য কোনো এক অশুভ শক্তির কাছে। আমি ধরা পড়ে গেছি। মায়াবতী আসলে ওনার স্ত্রী নন, ওটা ওনার তৈরি এক দানবীয় যন্ত্র যা মানুষের আত্মা শুষে নেয়। ভিডিওর শেষে এক বিকট চিৎকার শোনা গেল এবং ক্যামেরাটা মাটিতে পড়ে গেল। তারপর শুধু নীল আলো আর মায়াবতীর সেই লম্বা নখওয়ালা হাতটা দেখা গেল, যা অয়ন থাম্বনেইলে দেখেছিল। অয়ন স্তব্ধ হয়ে বসে রইল। তার মানে মিস্টার হ্যামিল্টন তাকে যা বলেছিলেন সব ছিল মিথ্যা। তিনি কোনো দুঃখী বৃদ্ধ ছিলেন না, বরং তিনি ছিলেন এক নৃশংস বৈজ্ঞানিক জাদুকর। গেস্ট হাউসটা ছিল তার ল্যাবরেটরি। হঠাৎ অয়ন খেয়াল করল তার ল্যাপটপের স্ক্রিনটা ধীরে ধীরে নীল হয়ে যাচ্ছে। ভিডিও ফাইলগুলো নিজে থেকেই ডিলিট হতে শুরু করেছে। অয়ন প্যানিকড হয়ে গেল। সে মাউস কন্ট্রোল করার চেষ্টা করল, কিন্তু ল্যাপটপটা তার কথা শুনছে না। ঠিক তখনই কামরার ওপাশে বসা একজন যাত্রী উঠে অয়নের দিকে এগিয়ে এলো। লোকটার পরনে কালো কোট, চোখে সানগ্লাস। লোকটা অয়নের সামনে এসে বসল এবং খুব শান্ত গলায় বলল, অয়ন সাহেব, অন্যের জিনিসে নাক গলানো আপনার স্বভাব হয়ে দাঁড়িয়েছে। হ্যামিল্টন সাহেব আপনাকে মুক্তি দিয়েছিলেন, কিন্তু আপনি লোভ সামলাতে পারলেন না। অয়ন লোকটার দিকে তাকিয়ে আতঙ্কে জমে গেল। লোকটার হাতের আঙুলগুলো অস্বাভাবিক লম্বা। সে সানগ্লাসটা খুলল। তার চোখের মণি নেই, সেখানে শুধু জ্বলন্ত নীল আলো। মেমোরি কার্ডটা দিন, নইলে এই ট্রেন তার গন্তব্যে পৌঁছাবে না। অয়ন দেখল ট্রেনের জানলা দিয়ে বাইরে আর জঙ্গল বা গ্রাম নেই। ট্রেনটা এখন শুনুনের ওপর দিয়ে চলছে, আর নিচে দেখা যাচ্ছে এক অতল নীল সমুদ্র। অয়ন বুঝতে পারল সে এখনো পুরোপুরি বাস্তব জগতে ফিরে আসতে পারেনি। ট্রেনের এই কামরাটা আসলে মায়াবতীরই এক ছদ্মবেশী মরণ ফাঁদ। তুমি কে? হ্যামিল্টন কি এখনো জীবিত? অয়ন মরিয়া হয়ে চিৎকার করল। লোকটা অট্টহাসি দিল। সেই শব্দে ট্রেনের কাঁচের জানলাগুলোয় ফাটল ধরতে শুরু করলো। হ্যামিল্টন তো কেবল একটা ছায়া, আসল খেলা তো শুরু হবে এখন। তুমি যে মেমোরি কার্ডটা নিয়ে পালাচ্ছ, ওটা আসলে আমাদের পরবর্তী প্রোটোকলের চাবিকাঠি। অয়ন বুঝতে পারল শারীরিক শক্তি দিয়ে এই দানবের সাথে জেতা অসম্ভব। সে পকেটে হাত দিল। সেখানে সেই রমলার পাতাটি এখনো আছে, কিন্তু ওটা এখন একদম বিবর্ণ হয়ে গেছে। পাতাটির শক্তি হয়তো ফুরিয়ে এসেছে। হঠাৎ অয়নের মনে পড়ল অর্কদার ভিডিওর কথা। হ্যামিল্টন মানুষের স্মৃতি দিয়ে নীল বিষ বানায়। তার মানে এই দানবীয় শক্তির মূল খাদ্য হলো স্মৃতি। অয়ন ল্যাপটপটা সজোরে বন্ধ করে দিল। তুমি মেমোরি কার্ড চাও, ঠিক আছে, কিন্তু তার আগে আমার একটা স্মৃতি তোমাকে নিতে হবে। এমন এক স্মৃতি যা তোমার এই নীল বিষের চেয়েও শক্তিশালী। নীল চোখের লোকটা থমকে গেল। তার লোভী নীল চোখ দুটো দপ করে জ্বলে উঠল। কি স্মৃতি? অয়ন তার চোখ বন্ধ করল। সে তার ছোটবেলায় মা আর অর্কদার সাথে কাটানো সেই বিকেলের কথা ভাবতে লাগল, যখন তারা সবাই মিলে পাহাড়ি ঝর্ণায় গান গেয়েছিল। সেই স্মৃতির মধ্যে কোনো ভয় নেই, কোনো বিষ নেই, ছিল শুধু নিঃস্বার্থ ভালোবাসা। অয়ন তার সমস্ত আবেগ দিয়ে সেই স্মৃতিটাকে নিজের মস্তিষ্কের সামনে নিয়ে এলো। লোকটা সম্মোহিতর মতো অয়নের কপালে হাত রাখল, কিন্তু যেই সে অয়নের স্মৃতিতে প্রবেশ করল, তার সারা শরীরে ঝিলিক দিয়ে উঠল এক উজ্জ্বল সোনালি আলো।
ভালোবাসা আর পবিত্রতার সেই স্মৃতি নীল বিষের জন্য এক মরণঘাতী অ্যান্টিডোটের মতো কাজ করল। না, এটা তো বিষ নয়, এটা আলো! লোকটা যন্ত্রণায় চিৎকার করে উঠল। তার নীল চোখ দুটো ফেটে গিয়ে সেখান থেকে কালো ধোঁয়া বের হতে শুরু করলো। তার আঙুলের লম্বা নখগুলো মোমের মতো গলতে লাগলো। কামরার নীল আভা ফিকে হয়ে আসতে লাগলো। অয়ন দেখল ট্রেনের দেয়ালগুলো অদৃশ্য হয়ে যাচ্ছে। সেই নীল সমুদ্রের ওপর দিয়ে ছুটে চলা ট্রেনটি এখন আবার আসল রেল লাইনে ফিরে এসেছে। কিন্তু লোকটা যাওয়ার আগে এক শেষ মরণ কামড় দিল। সে তার শেষ শক্তি দিয়ে অয়নের হাতের মেমরি কার্ডটি জাপটে ধরল। একটা তীব্র বিস্ফোরণের শব্দ হলো আর ট্রেনের কামরাটি ধোঁয়ায় ভরে গেল। ধোঁয়া যখন পরিষ্কার হলো, অয়ন দেখল সে ট্রেনের মেঝেতে একা পড়ে আছে। লোকটা নেই, কিন্তু ল্যাপটপ আর মেমরি কার্ডটা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। অয়ন ফুঁপিয়ে কেঁদে উঠল। অর্কদার শেষ স্মৃতিটুকু সে রক্ষা করতে পারল না। ঠিক তখনই তার নজরে পড়ল তার হাতের মুঠোয় সেই রমলার পাতাটি এখন আর পাতা নেই। সেটি একটি ছোট্ট রূপালী চাবিতে রূপান্তরিত হয়েছে, আর সেই চাবির গায়ে ছোট্ট করে খোদাই করা আছে, বাস্তবতা তোমার ভেতরেই। অয়ন রেল স্টেশন থেকে সরাসরি তার পুরনো বাড়িতে ফিরে এলো। সেই বাড়ি যেখানে অর্কদা নিখোঁজ হওয়ার আগে তার শেষ রাত্রি কাটিয়েছিল। অয়ন জানে অর্কদা অত্যন্ত সতর্ক মানুষ ছিলেন। তিনি যদি মেমরি কার্ডে সব প্রমাণ রেখে থাকেন, তবে তার একটি ব্যাকআপ অবশ্যই কোথাও রাখা আছে। সে অর্কদার ঘরের আলমারিগুলো হাঁটোড়াতে লাগলো, কিন্তু কিছুই পেল না। হঠাৎ তার নজর পড়ল অর্কদার একটি পুরনো ফটোগ্রাফিক এনলার্জারের দিকে। এনলার্জারের নিচে একটি ছোট্ট তালাবদ্ধ ড্রয়ার আছে, যা অয়ন কোনোদিন খুলতে দেখেনি। সে তার হাতের সেই রূপালী চাবিটি ড্রয়ারের ফুটোয় ঢোকালো। একদম নিখুঁতভাবে চাবিটি ঘুরে গেল। ড্রয়ারের ভেতরে কোনো সিডি বা পেন ড্রাইভ নেই। সেখানে আছে একটি ডায়েরি আর একগুচ্ছ হাতে আঁকা ম্যাপ। ম্যাপগুলো কেবল কুয়াশাডাঙ্গার নয়, বরং সারা দেশের এমন 7টি স্থানের, যেখানে মিস্টার হ্যামিল্টনের মতো স্মৃতি সংগ্রাহকরা তাদের নীল বিষের গবেষণাগার বানিয়ে রেখেছে। কুয়াশাডাঙ্গা ছিল তাদের কেবল একটি কেন্দ্র। ডায়েরির শেষ পাতায় অর্কদার চিরকুট: অয়ন, যদি তুই এখান পর্যন্ত পৌঁছতে পারিস, তবে জানবি লড়াইটা কেবল শুরু। হ্যামিল্টন একটি সংস্থা মাত্র। আসল শত্রু হলো আমাদের মাঝেই লুকিয়ে থাকা কিছু মানুষ, যারা অমরত্বের লোভে নিজের মনুষ্যত্ব বিক্রি করেছে। এই চাবিটি তোকে পথ দেখাবে। অয়ন জানলার বাইরে তাকালো। শহরের ব্যস্ত রাস্তা, মানুষজন, গাড়ি সবই স্বাভাবিক, কিন্তু এখন সে জানে এই স্বাভাবিকতার আড়ালে কি ভয়ঙ্কর খেলা চলছে। মায়াবতীর সেই নীল আলো হয়তো শহরের কোনো অভিজাত ক্লাবে বা কোনো নির্জন হাসপাতালে এখনও জ্বলছে। হঠাৎ অয়নের ফোনের স্ক্রিনটা জ্বলে উঠল। কোনো নম্বর নেই, শুধু একটি মেসেজ এসেছে: শুভেচ্ছা অয়ন, প্রথম দরজাটি তুমি বন্ধ করেছ, বাকি 6টি কি পারবে? অয়ন ভয় পেল না। সে তার কাঁধে ব্যাগটা ঝুলিয়ে নিল। তার চোখে এখন প্রতিশোধের আগুন নয়, বরং প্রহরীর সংকল্প। সে জানে অর্কদা পুরোপুরি হারিয়ে যায়নি। সেই রূপালী চাবির আলোয় সবসময় তার পথ প্রদর্শক হয়ে থাকবে। থামনেলে দেখা সেই ভয়ঙ্কর গেস্ট হাউসটি হয়তো ধ্বংস হয়ে গেছে, কিন্তু নিশুতি রাতে যখন কুয়াশা নামে, অয়ন এখনও সেই নীল আলোর আভাস পায়। সে বুঝতে পারে তার ফটোগ্রাফার জীবনের সমাপ্তি ঘটেছে। এখন থেকে সে একজন ছায়া শিকারী।
শহরের ভিড়ে মিশে যেতে যেতে অয়ন ভাবল, অন্ধকার যত গভীরই হোক, মানুষের নিঃস্বার্থ ভালোবাসার এক বিন্দু স্মৃতিই যথেষ্ট পুরো এক সাম্রাজ্য ধ্বংস করার জন্য। যাই হোক, আমাদের কাহিনীটি এখানেই শেষ। আমাদের ভূতের কাহিনীটি সম্পূর্ণ শোনার জন্য আপনাকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সবার প্রতি ভালোবাসা রইল। পরবর্তী ভূতের কাহিনীটি শোনার জন্য।